তো বাংলা ব্যাকরণের হচ্ছে সাজেশন নিয়ে আমরা কথা বলছি। এর মধ্যে প্রথম কাজ আপনারা হচ্ছে কি করবেন, এই বিসিএস এর কি করবেন, দশম থেকে 46তম বিসিএস এর ব্যাখ্যা সহকারে পড়বেন। ইউ ক্যান বিলিভ অর নট, এই দশম থেকে 46তম বিসিএস এর ব্যাখ্যা সহকারে পড়লে আপনি এখানেই অনেকগুলো প্রশ্ন কমন পাবেন। কিভাবে? ধরেন আমি প্রিসেপ্টরসের প্রশ্ন ব্যাংক পড়ার কথা বললাম, এখন আরো কিছু প্রশ্ন ব্যাংক আছে, যেটাই পড়বেন এর ব্যাখ্যার মধ্যে কি পাবেন। মনে করেন আপনি এখানে একটা বানান, মনে করেন কি শ্বশুর বানান দেখলেন, অথবা মনে করেন আপনার মুমূর্ষ বানান দেখলেন, হ্যাঁ মুহুর্মুহু বানান দেখলেন, ওই বানানের ব্যাখ্যা সহকারে বাকি যে চারটা অপশন আছে, চারটা অপশনে বানান শিখবেন না? অবশ্যই শিখবেন। প্লাস ব্যাখ্যার মধ্যে কি থাকে, আরো কিছু বানান থাকে। ওই বানান থাকার কারণে আপনি ওগুলো শিখে ফেললেন, তখন এখান থেকে কমন চলে আসলো। তারপর মনে করেন আপনি বর্ণ থেকে একটা প্রশ্ন আসলো, ওই বর্ণ যখন আপনি ব্যাখ্যা সহকারে পড়তে যাবেন, দেখা যাচ্ছে একটা চার্টই পড়ে ফেললেন, ওই চার্ট পড়ার কারণে নেক্সট বিসিএস কমন আসলো। সুতরাং যারা এখান থেকে পড়বে, বিগত দশম থেকে 46তম বিসিএস এর প্রশ্ন ব্যাংকটা সলভ করবে, এখানে এমনও আছে সে হয়তো আপনার 11-12 মধ্যে বা 12-13 মধ্যে কমপক্ষে 5-6 কমন পেয়ে গেল। ব্যাখ্যা সহকারে পড়লে কিভাবে কমন আসতে পারে সেটা আমি বলেছি, যে ব্যাখ্যা সহকারে পড়লে, চার্টগুলো ব্যাখ্যা সহকারে পড়লে এখান থেকে 5-6-6-7 কমন আসতে পারে। আবার এমন হতে পারে 3-4টা কমন আসলো। সুতরাং আপনি যদি সরাসরি এখান থেকেই 3-4টা মার্ক কমন পেয়ে যান, তাহলে তো লস না, তাই না? আপনি এখান থেকে একদম চোখের সামনে থেকে প্রশ্ন কমন আসলো মানে 3-4 মার্ক বিশাল ফ্যাক্টর। বিসিএস এ মানে 0.50 জন্য অনেকে ফেল করে। সুতরাং এটা অবশ্যই গুরুত্ব দিবেন। এটা গুরুত্ব না দিলে আপনি কিন্তু ধরা খাবেন শিওর। ঠিক আছে? সো এটা কি করতে হবে, ভালো করে এখানে ব্যাখ্যা সহকারে পড়বেন, প্লাস নোট করে পড়বেন। আমার বিশ্বাস নর্মালি প্রশ্নকর্তারা এখানের ব্যাখ্যা থেকেই ম্যাক্সিমাম প্রশ্নটা করে। তার কারণ হচ্ছে কি, আপনি দেখবেন যে এখানে এই বর্ণ নিয়ে যখন আলোচনা করবো, এখানে বলবো বর্ণের একটা সেকশন আছে, গত 4টা বিসিএস 4টা প্রশ্ন সম্ভবত আসছে, 4টা বা 3টা প্রশ্ন আসছে এক জায়গা থেকে। আপনি পুরো বর্ণ করে যা পান না, একটা চার্টের কথা বলবো যেখান থেকে আপনার কি আসে, বর্ণের ম্যাক্সিমাম প্রশ্ন আসে। আমি আলোচনায় যাব, ঠিক আছে? তো প্রথম কাজ হচ্ছে আপনারা কি করবেন, বিগত একদম চোখ বন্ধ করে, কিছু বুঝেন আর না বুঝেন, দশম থেকে 46তম প্রশ্ন ব্যাখ্যা সহকারে পড়ে ফেলবেন। ব্যাখ্যা সহকারে প্রশ্ন পড়তে গেলে আপনি বুঝে ফেলবেন আসলে প্রশ্ন কোনটা কমন আসে, এবং ব্যাখ্যা সহকারে পড়লে আপনার অটোমেটিক অনেক প্রশ্ন কমন চলে আসবে, এবং অনেক প্রশ্ন মাথায় ঢুকে যাবে, এবং ওই চ্যাপ্টার সম্পর্কে বেসিক আইডিয়াটা চলে আসবে। তারপর হচ্ছে বাংলা ভাষা, টপিকটার নাম বাংলা ভাষা দিলাম হচ্ছে মানে বইয়ের সূচিপত্র হিসেব করে। বাংলা ভাষা বলতে এখানে ব্যাকরণের কিছু বেসিক তথ্য থাকে এই জায়গাটাতে, হ্যাঁ। যেমন হচ্ছে মনে করেন যে বাংলা প্রথম ব্যাকরণ কে রচনা করছে, বা বাংলা ভাষায় প্রথম কে ব্যাকরণ রচনা করলো, অথবা কে প্রথম ব্যাকরণ রচনা করেছে পর্তুগিজ ভাষায়, অথবা পর্তুগিজ ভাষা রচিত প্রথম বাংলা ব্যাকরণ কোনটি। এভাবে ব্যাকরণ নিয়ে অনেক বেসিক তথ্য থাকে। বিশেষ করে ব্যাকরণটা কে রচনা করলো, এই টাইপের যে বেসিক তথ্যটা থাকে, আপনি এখান থেকে চেষ্টা করুন মানে ম্যাক্সিমাম সময় নোট করতে, কয়েকটা বই মিলিয়ে। হয়তো এমপি3তে এই জায়গাটা খুব বেশি ভালো আলোচনা করা নাই, এই জায়গাটা এমপি3তে খুব ভালো আলোচনা করেনি, কিন্তু এটা আবার আপনার অগ্রদূত বলেন, অভিযাত্রী বলেন, বা আপনার বিভিন্ন জব সলিউশন বলতে খুব দারুণ আলোচনা করছে, ঠিক আছে? সুতরাং এই জায়গাটায় একটু নোট করে পড়বেন, কারণ এখান থেকে কমপক্ষে 1 মার্ক আসার সম্ভাবনা আছে। তবে সবসময় রেগুলার প্রশ্ন দেয় না, যেহেতু এখন প্রশ্ন প্যাটার্ন চেঞ্জ হওয়ার সম্ভাবনা। সো গতবার একটা দিয়েছে, 41তম মতো একটা দিয়েছিল, তারপর হচ্ছে আপনার গতবারও দিয়েছে, সো পরে মনে হয় 45 বা 44 একটা দিয়েছে। সুতরাং এই জায়গাটা একটু ফোকাস করবেন, 1 মার্ক আসার সম্ভাবনা আছে। আর এটা বিশেষ করে জব সলিউশন সলভ করলে এর প্যাটার্নে অনেক প্রশ্ন চলে আসে। সো আপনি এটা কমন পেতে হলে জব সলিউশন থেকে ব্যাখ্যা সহকারে যখন পড়বেন, তখন এখান থেকে কি পান, কমন পাওয়ার সম্ভাবনা আছে। সুতরাং প্রথম কাজ হচ্ছে বিগত বিসিএস এর প্রশ্ন সলভ করা, তারপর হচ্ছে কি ব্যাকরণের বেসিক তথ্যগুলো আলোচনা করা। এইটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা একটু সিল এখন ধ্বনি তত্ত্ব সম্পর্কে আলোচনা করবো। বিশ্বাস করেন এই জায়গাটা এত বেশি গুরুত্বপূর্ণ, আপনি বিশ্বাসই করতে পারবেন না। মানে কিভাবে বলবো, যে এইটাতে এত বেশি ফোকাস করে, কারণ আপনি বাংলা ব্যাকরণ মানে আপনি কোয়ালিটি যাচাই করবেন, কিন্তু এই জায়গা থেকে প্রশ্ন করবেন না, এটা আনবিলিভেবল। যদি প্রশ্ন একদম উল্টা পাল্টাও হয়, তাও এখান থেকে প্রশ্ন থাকবে। যদি বলেন ব্যাকরণে কোন জায়গা থেকে কখনো প্রশ্ন মিস করেন, আমি বলবো এটা এই ধ্বনি তথ্যের পার্ট থেকে কখনোই প্রশ্ন মিস হয় না, কেননা ব্যাকরণের বেসিকটাই তো এখানে। সুতরাং আপনি কি করবেন, এই ধ্বনি তত্ত্বটা এখানে পড়বেন। এখন এখান থেকে কোনটা পড়বেন, এটা ধ্বনি ও বর্ণ। হ্যাঁ, ধ্বনি ও বর্ণ থেকে কমপক্ষে 2 থেকে 3 মার্ক প্রশ্ন আসবে। সর্বনিম্ন যেবারে প্রশ্ন আসবে না, তাও একটা প্রশ্ন আসবে, কারণ এখান থেকে প্রশ্ন দিতে পারে ধ্বনি ও বর্ণ থেকে কমপক্ষে 1, ম্যাক্সিমাম সময় 2 অথবা 3, এর মধ্যে সবচেয়ে ভালো কমন দিলে 3 দিবে, আর যদি মনে করেন অ্যাজুয়াল প্রশ্ন করে 2 দিবে, আর যদি একদম সবচেয়ে কঠিন করে তাও 1 দিবে। সুতরাং আপনি এটা চোখ বন্ধ করে এই টপিকটা পড়ে ফেলবেন। এখন এই টপিকটা পড়তে গেলে কি অ্যাজুয়াল পড়লেই হবে, নাকি নর্মাল অন্য কোনো টেকনিক আছে?
টেকনিক হচ্ছে এখান থেকে সব বিগত পড়বেন। কি পড়বেন? বিগত পড়বেন। তারপর কি পড়বেন? একটা চার্ট আছে, হ্যাঁ চার্ট। গত 3টা বা 4টা বিসিএস যে জায়গা থেকে প্রশ্ন করছে বর্ণ, মানে ধ্বনি ও বর্ণ থেকে যে প্রশ্নটা করলো এখানে, সেটা হচ্ছে আপনার যেমন উচ্চ উচ্চ মধ্য নিম্ন, নিম্ন মধ্য নিম্ন, অর্থাৎ যে উচ্চারণটা, বর্ণের যে উচ্চারণটা, এই উচ্চারণটা কোনটা কোন লেভেল থেকে আসছে, ধরেন সরিয়া, তারপর হচ্ছে আপনার এভাবে রস্বই, এভাবে বর্ণটা কোথা থেকে উচ্চারণ করলে উচ্চারণের যে ইয়াটা, মাত্রাটা, উচ্চারণের স্থানটা, এই উচ্চারণের জায়গাটা থেকে একটা চার্ট থেকে গত 3টা বা 4টা বিসিএসই প্রশ্ন আসছিল। সুতরাং চোখ বন্ধ করে আপনি যখন বিগত বিসিএস প্রশ্ন সলভ করবেন, তখন 46তম বিসিএসও দেখবেন একটা প্রশ্ন আসছে। ওই প্রশ্নটা সলভ করতে গেলে যখন চার্টটা পাবেন, একদম চোখ বন্ধ করে মুখস্থ, এটা আপনার একদম এমনভাবে ভালোবেসে পড়বেন যে মনে হয় এই প্রশ্ন এসে গেল না, লাস্ট 4টা বিসিএস এর প্রশ্ন আসছে। সুতরাং এই ধ্বনি বর্ণ থেকে পড়তে গেলে প্রথমেই বিগত বিসিএস এর প্রশ্ন যখন সলভ করবেন, যে চার্টটা আছে এটা একদম তামা তামা করে ফেলবেন। এটা থেকে প্রতি বসত প্রশ্ন দেয়, লাস্ট 4টা বিসিএস এর প্রশ্ন দিয়েছে, এমনকি সামনেও দিতে পারে। কারণ আপনি এই বর্ণ সম্পর্কে ডেপথ কোশ্চেনটা এখান থেকে করা যায়। আর সহজ কোশ্চেন করলে ধরেন ব্যঞ্জন বর্ণ কয়টা, বা হচ্ছে আপনার কি মাত্রাযুক্ত বর্ণ কয়টা, মাত্রাহীন বর্ণ কয়টা, অর্ধমাত্রা কয়টা, তারপর হচ্ছে আপনার এভাবে বর্ণ নিয়ে বিভিন্ন প্রশ্ন করতে পারে। সো আপনি বেশি ফোকাস করবেন এখান থেকে, বিগত সাল থেকে প্রশ্ন কমন আসলে বিগত থেকে আসে। আর ডেপথ কোশ্চেন করলে এখান থেকে কি করে, ওই যে চার্টটার কথা বললাম, আরো একটা চার্ট আছে না আপনার, হ্যাঁ ওই চার্টগুলো ভালো করে পড়বেন। এখানে ধ্বনি ও বর্ণ থেকে চার্টের যেই প্রশ্ন ইয়াগুলো আছে, পড়াগুলো আছে, এগুলো ভালো করে পড়বেন। সুতরাং বিগত সাল বেশি ফোকাস করবেন, কমন আসে বিগত থেকেই, আর ডেপথ কোশ্চেন করলে চার্টগুলো থেকে প্রশ্ন দিবে। সো আপনি এই ধ্বনি ও বর্ণ থেকে কি করবেন, এইটা ওইভাবে বিগত প্লাস চার্টের প্রশ্নগুলো ভালো করে পড়বেন। ধ্বনি পরিবর্তন আগে ইরেগুলার প্রশ্ন ছিল, হ্যাঁ এডমিশন টেস্টে সবচেয়ে বেশি প্রশ্ন আসতো ধ্বনি পরিবর্তন থেকে, কিন্তু চাকরি পরীক্ষায় ইরেগুলার হতো। লাস্ট কয়েকটা বিসিএস এ মোটামুটি এই ধ্বনি পরিবর্তন থেকে অনেক প্রশ্ন দিচ্ছে। সুতরাং এখান থেকেও 1 মার্ক কমন আসবে। তো ধ্বনি পরিবর্তন কিভাবে পড়বেন? ধ্বনি পরিবর্তন বিগত সালটাই ভালো করে পড়বেন, প্লাস এটা একটু বেসিক ক্লিয়ার করে পড়ার কিছু বিষয় আছে, যেমন বাক্স থেকে বাস্ক হয়ে গেলে কি হয়, ধ্বনি বিপর্যয় হয়, হ্যাঁ তারপর মনে করেন আজ থেকে আইজ, এর ই যখন আগে চলে আসে তখন এটা কি অপিনিহিত, হ্যাঁ এইভাবে হচ্ছে আপনি কোনটা মানে ধ্বনি পরিবর্তনের বেসিকটা ক্লিয়ার করে বিগত সাল প্রশ্ন পড়বেন। অর্থাৎ প্রশ্ন ধ্বনি পরিবর্তন থেকে ডেপথ কোশ্চেন দেয় না, কারণ হচ্ছে এটা জানে এটা খুব কঠিন কোশ্চেন টপিক, আবার সহজও। এটার হচ্ছে বেসিকটা ক্লিয়ার করে যখন বিগত সাল প্র্যাকটিস করবেন আগে, তখন আপনার ধারণা হয়ে যাবে যে এখানে কোন থেকে বেশি বর্ণ বিপর্যয়, ধ্বনি বিপর্যয় এগুলো থেকে প্রশ্ন আসে, মধ্যস্বরাগম থেকে প্রশ্ন আসে, হ্যাঁ অপিনিহিত থেকে আসে, তারপর হচ্ছে আপনার কি সমীভবন বিষয়ভবন থেকে প্রশ্ন আসে। সুতরাং এই ধ্বনি পরিবর্তনটা আপনি কনসেপ্ট ক্লিয়ার করে পড়বেন, প্লাস বিগত সালে প্রশ্ন প্র্যাকটিস করবেন। ম্যাক্সিমাম সময় বিগত থেকে কমন আসবে, অথবা বিগতরই কোনো একটা প্যাটার্ন ফলো করে আসবে। সো এটা হচ্ছে বেসিক ক্লিয়ার করে পড়বেন, বেসিক ক্লিয়ার করে পড়বেন। এখানে এই সন্ধি এবং নত্যবিধান সত্যবিধান এই দুইটা টপিক থেকে কমপক্ষে 1 মার্ক আসবে, অথবা 1 আসবে। আর অনেক সময় যদি মনে করেন প্রশ্নকর্তা খুব ভালোবেসে ফেলে, তাহলে হয়তো এখানে 2 প্রশ্ন দিতে পারে, তবে 1 প্রশ্ন আসবে। এখন অনেকে বলবে ভাই অ্যানালাইসিস দেখলাম যে নত্যবিধান সত্যবিধান থেকে খুব বেশি প্রশ্ন আসে না, বা সন্ধি থেকে আসে মাঝে মাঝে আসে না, আপনি 1 মার্ক কমন কেমনে বললেন? এটা পড়ার ক্ষেত্রে এই সন্ধি এবং নত্যবিধান সত্যবিধান পড়ার ক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে, হয় সন্ধি আকারে প্রশ্ন আসবে, অথবা নত্যবিধান সত্যবিধান আকারে প্রশ্ন আসবে, অথবা এটা বানান আকারে প্রশ্ন আসবে। মনে করেন এই যে মনে কষ্ট বানানটা সম্ভবত মনে কষ্ট বানানটা 44তম বা 44তম বিসিএস মনে আসছিল না, জানি কত মনে কষ্ট বানানটা মনে হয় 45 বা 40 বিসিএস আসছে। এই মনে কষ্ট বানানটা যদি আপনি পারতে হয়, তাহলে সন্ধির একটা নিয়ম জানতে হবে। তারপর হচ্ছে আপনার এই নত্যবিধান সত্যবিধানের জানতে হলে অনেক সময় কি প্রণিপাতে মূর্ধন্য হবে নাকি দন্তন্য হবে, এই বানানের ক্ষেত্রে এই দুইটা সেকশনটা হয় সন্ধি আকারে বা নত্যবিধান সত্যবিধান আকারে আসে, অথবা এটা বানান সেকশনে চলে যায়। অর্থাৎ বানানটা আসবে এমন ভাবে যে সন্ধির নিয়ম থেকে, অথবা নত্যবিধান সত্যবিধান নিয়ম অনুসারে। সুতরাং আপনি এটা পড়ার সময় চিন্তা করবেন, হয় আমি টপিক থেকে সরাসরি প্রশ্ন কমন পাবো, অথবা হচ্ছে এটা বানানের অংশে চলে আসবে। এই জন্য এখান থেকেও প্রশ্ন 1 অথবা 2 মার্ক আসতে পারে, তবে আমি 1 দিয়ে রাখছি, মানে হয়তো 1 আসবে, তবে হয় এই টপিক থেকে আসবে অথবা বানান সেকশন থেকে আসবে। এটা পড়বেন হচ্ছে কি, যারা মনে করেন নত্যবিধান সত্যবিধান সহজ, এটা নিয়ে কোনো সাজেশন দরকার নেই, এটা যেভাবে আছে কয়েকবার চোখ বোলালেই পারবেন। তবে নত্যবিধান সত্যবিধান থেকে নর্মালি হচ্ছে আনঅর্থোডক্স কোশ্চেনগুলো আসে, যেমন যেটা ব্যতিক্রম, যেটা ব্যতিক্রম মনে করেন নত্যবিধান সত্যবিধান নিয়ম ফলো করে না,
কিছু কিছু শব্দ আছে, এই টাইপেরগুলো থেকে প্রশ্ন বেশি আসে। আর সন্ধির মধ্যেও বেশি কোনটা আছে, নিপাতনের সন্ধি যেগুলো আছে ওই সন্ধিগুলো থেকে আসে বেশি। তো আপনি সন্ধির ক্ষেত্রে যে নিপাতনের সন্ধি যেগুলো আছে ওগুলো ভালো করে পড়বেন। আর তারপর হচ্ছে নিপাতন সিদ্ধ সন্ধি যেটা, আর হচ্ছে আপনি কি করবেন, ওই সন্ধির ক্ষেত্রে যে বিগত সালের প্রশ্ন আছে না, বিগত সালের প্রশ্নগুলো ভালো করে পড়বেন, তাহলে এখান থেকে কমন আসবে। অথবা যেমন ইতিযুগ আদি ইত্যাদি, এখন এরকম আরো কিছু প্রশ্ন আছে। মানে সন্ধি পড়ার ক্ষেত্রে নিয়ম কি, বিগত একটা প্রত্যেকটা রুলস থেকে একটা একটা এক্সাম্পল মুখস্থ করে ফেলা, মনে করেন আপনার নদীযুগ আদি ইতিযুগ আদি ইত্যাদি, তারপর হচ্ছে পরিযুগ পরীক্ষা, এটারই প্যাটার্ন একই সাউন্ডে এরকম আর কোন কোন এক্সাম্পল গুলো আছে, জাস্ট চোখ বুলাবেন, দেখবেন প্রত্যেকটা রুলস থেকে কি করবেন, একটা একটা করে উদাহরণ মুখস্থ করবেন। মাথায় রাখবেন ইংলিশ গ্রামার এবং বাংলা গ্রামার মুখস্থ রাখার সিস্টেম হচ্ছে কি এক্সাম্পল মুখস্থ রাখা, অর্থাৎ এক্সাম্পল দিয়ে আপনি ব্যাকরণের নিয়ম মনে রাখবেন। যারা ব্যাকরণের নিয়ম দিয়ে এক্সাম্পল মনে রাখেন তারা কোনোদিনই ব্যাকরণ পারেন না। সোজা কথা হচ্ছে সবচেয়ে চমৎকার কথা যেটা, এটা অনেক টিচারও আপনাদেরকে বলে না, যে ব্যাকরণ শেখার প্রধান মাধ্যম হচ্ছে এক্সাম্পল দিয়ে ব্যাকরণ মনে রাখা, নট মানে রুলস দিয়ে কি ব্যাকরণ কখনই মনে রাখা যায় না। সুতরাং বিগত সাল পড়বেন, এই দুইটা, এগুলো হচ্ছে বিগত, বিগত প্লাস একটা করে রুলস, রুলস না এক্সাম্পল, তাইলে সন্ধি এবং নত্যবিধান সত্যবিধান কি হবে, একটা করে এক্সাম্পল প্রত্যেকটা রুলস থেকে বিগত সালের মিলাই পড়বেন, অথবা প্রত্যেকটা রুলস থেকে একটা এক্সাম্পল মুখস্থ করবেন। ওই এক্সাম্পলের সাউন্ডে অন্যান্য এক্সাম্পলগুলো প্র্যাকটিস করলেই আপনার এখান থেকে কমন আসবে। ঠিক আছে, এইটুক পর্যন্ত ক্লিয়ার কিনা, এই জিনিসটা ক্লিয়ার কিনা একটু আমাকে সি লেখেন, কমেন্টে সি লেখেন। দেখবেন আমি এই একটা টপিক আলোচনা করতে 1 ঘন্টা কাটাই দিব, কিন্তু এখানে অনেক কথা বলবো যেটা আপনার পড়া অনেকটা কমাই দিবে। ঠিক আছে, এতক্ষণ পর্যন্ত ক্লিয়ার কিনা একটু কাইন্ডলি চেক করেন, বলেন হ্যাঁ, সি লেখেন, একটু সি লেখেন। তারপর হচ্ছে আমরা রূপতত্ত্বে, ব্যাকরণের রূপতত্ত্বে ব্যাকরণের আলোচ্য বিষয় কয়টা, 4টা, এটা তো জানেন। হ্যাঁ, ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব, অর্থতত্ত্ব। এই ব্যাকরণ আলোচ্য বিষয় নিয়েও প্রশ্ন আসে যে কয়টা ব্যাকরণ আলোচ্য বিষয়, তারপর কোনটা কোন, এই মনে করেন যে বলতে পারে যে আপনার সন্ধি বা নত্যবিধান সত্যবিধান কোন তত্ত্বের আলোচ্য বিষয়, তো বলবেন যে ধ্বনিতত্ত্ব। ঠিক আছে, সো এগুলোও প্রশ্ন আসে। ওকে, তো আমি এভাবে 4 ওয়াইজ আলোচনা করতেছি। তো রূপতত্ত্ব বা শব্দতত্ত্বের আলোচনা করি। হ্যাঁ, এখান থেকে এই পদাশ্রিত নির্দেশক বা অনুসর্গ, এই প্রশ্নগুলো শুধুমাত্র বিগত সাল পড়লেই হবে। হ্যাঁ, শুধু বিগত সাল এটা কি করবেন, বিগত পড়বেন। আমি লিখে দিই এখানে, এটা হচ্ছে বিগত পড়বেন, এটা বিগত পড়বেন। এগুলো নর্মালি সবসময় প্রশ্ন আসে না, যেবার একটু আলতু ফালতু প্রশ্ন করে সেবার এখান থেকে একটা প্রশ্ন দিয়ে দেয়। সুতরাং বিগত থেকে পড়লে এনাফ, আর কিছু লাগবে না, বিগত থেকে সিম্পল প্রশ্ন আসবে। তারপর হচ্ছে ধাতু প্রকৃতি এবং প্রত্যয়। হ্যাঁ, ধাতু প্রকৃতি এবং প্রত্যয়, এখান থেকে কমপক্ষে 1 মার্ক আসবে। শুধু বিগত প্রকৃতি পত্র অনেকেরই মাথায় ঢোকে না, আমার সামনেও আছে একজন, ওরও মাথায় ঢোকে না। তো এরকম আপনার হচ্ছে প্রকৃতি পত্র হচ্ছে ম্যাক্সিমাম মানুষের মাথায় ঢুকতে চায় না। তবে আমি কি করি, এই প্রকৃতি পত্রটা প্রতিবারে বিগত সাল করি, এই বিগত সালের এক্সাম্পলগুলো মাথায় সেট আপ করার চেষ্টা করি, ব্যাখ্যাটা করি, ওই প্রশ্নটারই রুলসটা মাথায় ঢুকে যায়, এক্সাম্পলটা মাথায় থাকে, সুতরাং ওইটা দিয়ে আমি মোটামুটি কমন পেয়ে যাই। সুতরাং আপনি প্রকৃতি এবং প্রত্যয় থেকে কি করবেন, বিগত সালের প্রশ্নগুলো পড়বেন। এই টপিক থেকে বিগত সালের প্রশ্ন পড়লেই এই টপিক থেকে ম্যাক্সিমাম সময় কমন আসে। সো আপনি বিগত সালের প্রশ্নটা ভালো করে বুঝে শুনে প্র্যাকটিস করবেন, এখান থেকে কমপক্ষে 1 মার্ক কমন পাবেন। তারপর হচ্ছে উপসর্গ থেকে, উপসর্গ এখনকার খুব, এটা রিটেনও আসে, 46তম বিসিএস উপসর্গ থেকে প্রশ্ন আসছে। তারপর আপনার হচ্ছে এটা আপনার যারা হচ্ছে জেনারেল ক্যাডারে ছিল ওদেরকেও প্রশ্ন দিয়েছে, এবং যারা হচ্ছে বোধ ক্যাডারে ছিল ওদেরকেও উপসর্গ থেকে প্রশ্ন দিয়েছে। তো উপসর্গ প্রিলি রিটেন। আচ্ছা, আরেকটা কথা, ব্যাকরণ যেগুলো আসে এগুলো আবার কি আসে, রিটেনও প্রশ্ন আসে, যেমন নত্যবিধান সত্যবিধান রিটেনে প্রশ্ন আসে। তারপর হচ্ছে আপনার সন্ধি থেকেও দিতে পারে, বর্ণ থেকেও দিতে পারে, তারপরে যে উপসর্গ থেকে প্রশ্ন দিতে পারে। আমি আজকে ব্যাকরণে আলোচনা করতেছি, প্রিলি নিয়ে, রিটেন নিয়ে কথা বলতেছি না। ঠিক আছে, সো প্রিলি কেন্দ্রিক আলোচনা করি, এগুলো আবার অনেকগুলো আবার রিটেনও কাজে আসে। যেমন উপসর্গ থেকে আপনি 1 মার্ক কমন পাবেন ইনশাল্লাহ। হ্যাঁ, এটা এমনিতেও রিটেনে আপনার প্রশ্ন আসে, তো রিটেনও প্রশ্ন আসে। আর উপসর্গ থেকে প্রশ্ন কোনগুলো বেশি আসে, বিশেষ করে বিদেশিগুলো বেশি আসে। হ্যাঁ, তো উপসর্গ পড়ার ক্ষেত্রে আগে বিদেশিগুলো ভালো করে পড়বেন, তারপর হচ্ছে আপনি মনে করেন হচ্ছে অন্যান্য উপসর্গ, বাংলা ও সংস্কৃত উপসর্গগুলো পড়লেও এগুলো টেকনিক দিয়েই পড়তে হয়। দেখবেন বইতে বিভিন্ন টেকনিক পাওয়া যায়, অথবা ইউটিউবে সার্চ করবেন, এগুলো উপসর্গের টেকনিক ফলো করে পড়তে পারেন। আর উপসর্গ মোটামুটি বিগত সাল পড়লেই কমন পাওয়া যায়। তবে যেহেতু রিটেন আসে চেষ্টা করবেন ডিটেলস পড়ার,
আর বুঝে শুনে যদি বিগত সালই সলভ করেন তাও আপনি ডিটেস্ট এটা পারবেন। সো উপসর্গ যতগুলো উপসর্গ আছে এগুলো হচ্ছে টেকনিক দিয়ে শিখে ফেলবেন এক কাজ। দ্বিতীয় হচ্ছে প্রিভিয়াস প্রশ্নগুলো সলভ করে ফেলা, মোটা দাগে শেষ। আবার অনেক সময় উপসর্গ যে এটা যেমন আলোনি 41তম বিশেষ একটা প্রশ্ন আসছিল, আলোনি কোন অর্থে ব্যবহৃত হয়, সম্ভবত অভাব অর্থে। তো আলোনি এরকম একটা উপসর্গ দিয়ে বলবে কি এটা শব্দ দিয়ে যেটা কোন এখানে উপসর্গটা কোন অর্থে ব্যবহৃত হয়েছে। সো এখানে উপসর্গ অনেক সময় অর্থ চায়, এই জিনিসগুলো পড়বেন, একটু ভালো করে বুঝে শুনে পড়বেন। আর হচ্ছে আপনার এই কোনটা কোন উপসর্গ এই জিনিসগুলো একটু ভালো করে পড়বেন। বিশেষ করে এটা প্রিভিয়াস প্রশ্ন ব্যাখ্যা সহকারে পড়লেই পারা যায়। সো এটা থেকে 1 মার্ক কমন পাবেন। তারপর লিঙ্গ বচন পুরুষ বা পক্ষ, এখানে লিঙ্গ বচন পুরুষ বা পক্ষ এই যে টপিকটা আছে এখানে হচ্ছে আসলে বচন থেকে মাঝে মাঝে বিশেষ প্রশ্ন দিয়ে যায়। তারপর হচ্ছে মনে করেন এটা কি স্ত্রীলিঙ্গ না পুংলিঙ্গ নাকি ক্লিবলিঙ্গ, এভাবে হচ্ছে এই এখান থেকে প্রশ্ন দেয়। এখানে যে টপিকটা আছে এই টপিকটা হচ্ছে আপনি কি করবেন, শুধু বিগত সাল সলভ করলেই কমন চলে আসবে। সো এটা জাস্ট বিগত করবেন, এত বেশি ইম্পর্টেন্ট না। যদি প্রশ্ন আসে মাঝে মাঝে আসে আর কি ইরেগুলার টপিক, সো বিগত থেকে কমন আসবে। তারপর হচ্ছে সমাজ থেকে 1 অথবা 2 মার্ক কমন আসবে। এখন অনেকে বলে সমাজ পড়তে তো 6-7 মাস লাগে। বিষয়টা কি, সমাজটা একটু কঠিন। আমার সামনে বসে আর এক লোক খুব ভালো সমাজ পারে। তো সমাজটা বিষয়টা হচ্ছে কি, এটা আপনি এই সমাজের বিষয়ে আমি যেটা করি, আমার কাছেও সমাজ পার্সোনালি কঠিন লাগতো। তবে সমাজের বিষয়ে আপনি সমাজের হচ্ছে এটা ব্যাস বাক্য সহ পড়বেন। আর সমাজটা বিশ্লেষণ করে পড়লে যেটা হয় দেখবেন আপনি একদম কিছু একদম কি ওয়ার্ডগুলোর মধ্যেই প্রশ্ন করে। সুতরাং সমাজে আপনি যদি বিগত সাল সলভ করেন ম্যাক্সিমাম ক্ষেত্রেই বিগত সাল থেকে কমন আসবে, কারণ যিনি প্রশ্ন করেন উনি নিজেও ম্যাক্সিমাম ক্ষেত্রে সমাজ বিস্তারিত জানে না। সুতরাং সমাজটা আসলে যে পড়ায় ও যে পূর্ণাঙ্গ সমাজ পারবে এমনটা কিন্তু না। ওকে যদি আমিও সমাজ প্রশ্ন ধরি তাও সে পারবে না। সুতরাং সমাজ বিষয়টা আবার সহজও, মানে আপনি পরীক্ষা আসার মতো যে অংশটা আছে সেটা আপনি শুধু বিগত সাল ব্যাখ্যা সহকারে বুঝে শুনে সলভ করলে কমন আসবে। যদি ডেপথ বলেন এটা কোনো টিচারই ম্যাক্সিমাম ক্ষেত্রে পারবে না। তার কারণ প্রত্যেকটা রুলসেরই ব্যাকরণ, যে কোনো ব্যাকরণ বলেন, যে কোনো টপিকেরই একদম ডেপথ জিনিস কোনো টিচারও পারবে না। উনি কি আজরাইল নাকি, কিন্তু যতটুকু জানা দরকার উনি ওটাতে এক্সপার্ট। সুতরাং সমাজ আপনাকে এক্সপার্ট হওয়ার দরকার নেই, শুধুমাত্র বিগত সাল পড়বেন এবং যেমন কর্মধারয় সমাজ থেকে কমন আসে। হ্যাঁ, তারপর হচ্ছে আপনার বিভিন্ন হচ্ছে আপনার কি নিত্য সমাজ থেকে প্রশ্ন দিয়ে দেয়। তারপর হচ্ছে আপনার বহুব্রীহি সমাজ থেকে প্রশ্ন দিয়ে দেয়। সুতরাং আপনি বিগত সালটা কি করবেন, বিগত সাল ব্যাস বাক্য সহ সমাজটা ভালো করে পড়বেন। এটা রিটেনও, এগুলো বিভিন্ন নন কাডার পরীক্ষা রিটেনে আসে। সো সমাজটা গুরুত্ব দিয়ে পড়বেন, কিন্তু বিগতটা ব্যাখ্যা সহকারে পড়বেন এবং বুঝে শুনে এইটুকুই পড়েন যে সিংহাসন মানে কি সিংহ চিহ্নিত আসন। তো এটা মনে করেন সিংহ চিহ্নিত আসন সিংহাসন, ওটা কি কোন সমাজ কেন হলো, এটা আমি সিংহাসনকে সিংহ চিহ্নিত আসন এটাও জানলাম। তার মানে যখন এইভাবে প্রত্যেকটা বিগত সাল ব্যাখ্যা সহকারে সমাজ পড়বেন, আমি মনে করি চাকরির বই যারা লেখে বিশেষ করে সমাজটা বেশ এমপিথিতে এটা ব্যাখ্যা সহকারে নেয়, খুবই প্যাথেটিক বিষয়টা। অন্যান্য বিভিন্ন জব সলিউশনগুলোতে আপনি চেষ্টা করবেন ব্যাকরণ রিলেটেড যে টপিকগুলো এটা ব্যাখ্যা সহকারে পড়তে চেষ্টা করবেন। বিশেষ করে সমাজটা আপনি প্রত্যেকটা সমাসের ব্যাস বাক্য সহ পড়বেন, তাতে হবে কি আপনি সমাসের কনসেপ্টটা মাথায় ঢুকে যাবে। সো সমাজটা আপনি বিগত সাল বুঝে শুনে ব্যাস বাক্য সহ সলভ করেন, 1 মার্ক 100% কমন পাবেন এখানে। সো সমাজটা ওভাবেই পড়বেন। আর এটা নিয়ে মাথা ঘামার দরকার না, এটা আমি পিএইচডি করে ফেলবো। চাকরি পাওয়ার জন্য আপনি আসছেন, পিএইচডি করার জন্য না। কারক বিভক্তি থেকে 1 মার্ক অথবা 2ও আসতে পারে, ইদানিং ম্যাক্সিমাম সময় কারক বিভক্তি থেকে আসে। সো 1 মার্কটা আসবেই, এটা নিয়ে কোনো কথা নেই। এটা বিগত সাল কি করবেন, এটা শুধুমাত্র আমি কারক সবসময় বিগত সাল পড়ি। ইউ ক্যান বিলিভ অর নট, বিগত সাল থেকে আপনি 100 এক্সাম্পলও যদি প্র্যাকটিস করেন জাস্ট বুঝে শুনে রুলসটা ফলো করে, মানে এক্সাম্পলটা পড়বেন তারপর রুলসে যাবেন, ব্যাখ্যা সহকারে পড়েন, এখান থেকে আপনি অ্যান্সার করতে পারবেন। যেমন মনে করেন যে কারক বিভক্তির কি আছে, মনে করেন মাইনাস হলে অপদান কারক, প্লাস হলে অধিকরণ কারক, এরকম কিছু টেকনিক আছে। আমি তার ক্লাস নিতে আসি নাই, এটা ক্লাসে হয়তো আলোচনা করতাম। অপদান কারক কোনো কিছু থেকে যখন ছিটকে পড়ে যায় মাইনাস হয়ে যায় তখন অপদান কারক, প্লাস হলে অধিকরণ কারক। হ্যাঁ, আমরা যখন কি করি উৎসর্গ করে দেই, স্যাক্রিফাইস করি, তখন কি কোন কারক, এভাবে হচ্ছে কারকগুলো কি করবেন পড়ে নেবেন, প্রশ্ন করবেন যেটা কোন কারক, এটা কোন কারক। তারপর স্টেশন ছাড়লে কোন কারক হয়, স্টেশনে পৌঁছালে কোন কারক হয়। হ্যাঁ, তো এইভাবে কি করবেন। এরপর যে স্যাক্রিফাইস করলে কি সম্প্রদান কারক হয়। আবার রবীন্দ্রনাথ ঠাকুর কোন কারক বাদ দিতে বলছে, এই টাইপের মানে কারকের বিগত সাল প্রশ্ন পড়লে আপনি পারবেন। প্লাস হচ্ছে 50 থেকে 100টা এক্সাম্পল যদি আপনি প্র্যাকটিস করেন, বুঝে শুনে প্র্যাকটিস করেন, তাহলে কারকের 1 মার্ক নিশ্চিত। এখানে 1 মার্কই আসবে।
2 দরকার নেই, একই আসবে ইনশাল্লাহ, 2 দিবে না মনে হয়। তারপর শব্দ থেকে বাইরে ভাই পিএসসির সবচেয়ে পছন্দের একটা টপিক। স্বাভাবিক জিনিস, আপনি ব্যাকরণ পড়বেন, বর্ণ শব্দ এগুলো প্রশ্ন ধরবে, তাই না? 1 থেকে 2 মার্ক কমন আসবে। এখন শব্দ তো আপনার উৎপত্তি বা উৎস অনুসারে শব্দ আছে, ঘটনা অনুসারে শব্দ আছে, অর্থ অনুসারে শব্দ আছে, শব্দের প্রকারভেদগুলো জানবেন, কোনটা মৌলিক শব্দ কোনটা যৌগিক শব্দ। হ্যাঁ, এভাবে হচ্ছে প্রত্যেকটা শব্দ জানবেন, দেশি শব্দ কোনটা, বিদেশি শব্দ কোনটা, পর্তুগিজ শব্দ কোনটা। দেখবেন বিগত বিশেষ পড়লে কোন কোন শব্দগুলো বেশি প্রশ্ন আসছে, মূলত ওগুলো থেকে প্রশ্ন দেয়। সো আমি মনে করি এটা শুধুমাত্র বিগত সালের প্রশ্নগুলো যদি ভালো করে পড়েন, প্লাস কোনটা কোন শব্দটা ছন্দ দিয়ে পড়ে নেন, আশা করছি এখান থেকে 1 অথবা 2 মার্ক কমন আসবে। হ্যাঁ, বিরক্ত শব্দ এখান থেকে শুধু বিগত পড়বেন, শুধু বিগত, আর বাড়তি পড়ার দরকার নাই। পদ থেকে ইদানিং প্রশ্ন দিচ্ছে, আর এটা দিবেও। পদ থেকে পদ প্রকরণ, এখান থেকে 1 অথবা 2 মার্কের প্রশ্ন আসবে। সো পদ প্রকরণটা কিভাবে পড়বেন, এটাও বিগত সাল পড়বেন। বুঝে শুনে বিগত সাল প্রশ্ন পড়লে আশা করছি যে আপনি কি করতে পারবেন, এই পদ প্রকরণটা বুঝে ফেলতে পারবেন। আমার কথা হচ্ছে বিগত সাল পড়ো আর ব্যাখ্যাটা বুঝো, তাহলে ওই রুলসটা কি হয়ে যায়, মাথায় গেঁথে যায়। সো আমরা কি করব, স্লোগান দিয়ে দিব যে বিগত সাল প্লাস কনসেপ্ট ক্লিয়ার, প্রশ্ন কমন। ঠিক আছে? সো পদ প্রকরণ থেকেও খুব গুরুত্বপূর্ণ, এখান থেকে 1 অথবা 2 মার্ক কমন আসবে। এটা ভালো করে গুরুত্ব দিবেন, অনেকে এটার কথা বলে না এতক্ষণ পর্যন্ত। আচ্ছা, ক্রিয়ার কালটা বলে ফেলি। ক্রিয়ার কাল যেটা, এটা বিগত পড়লেই হবে, যদি আসে বিগত থেকে আসবে। এতক্ষণ পর্যন্ত রূপতথ্যের অংশে যেটুকু আলোচনা করেছি, এটা ক্লিয়ার কিনা একটু সি লেখেন। যদি এটা ক্লিয়ার হয় সি লেখেন। অনেকেই বলবে যে ব্যাকরণের ক্লাস করার কি আছে, দেখেন তো আমি এখান থেকে এইটুকু আলোচনা করছি, কতটা বিস্তারিত পড়ার কথা বলছি, একটাও বলি নেই মনে হয়, তাই না? ম্যাক্সিমাম বলছি বিগত, ম্যাক্সিমাম বলছি বিগত, বিগত বিগত সব বিগত। আপনি কি জানতেন যে এগুলো বিগত থেকে কমন আসে? জানতেন কিনা একটু কমেন্ট করতে বলে, মানে জানলে হচ্ছে হ্যাঁ লেখেন, আর যদি না জানতেন তাহলে না লেখেন। ফেল করার অন্যতম কারণ এইটাতে মার্ক না উঠানো, কারণ সাহিত্যের অনেক প্রশ্ন অনেক জায়গা আছে কঠিন করা যায়, ব্যাকরণের চাইলেও এই জায়গাগুলো বেশি কঠিন করা যায় না। সুতরাং তো চলেন আমরা বাক্যতত্ত্ব আলোচনা চলে যাই। বিরাম চিহ্ন, বিরাম চিহ্ন বা জ্যোতি চিহ্ন, এখানে এটা যদি আসে এখান থেকে বিগত থেকে আসবে। গত বিসিএস প্রশ্ন আসছিল মনে হয়, তাই না? 46-এর মধ্যে মনে একটা প্রশ্ন আসছিল বিগত থেকে, থেকে বিরাম চিহ্ন থেকে মনে একটা প্রশ্ন আসছিল। এখান থেকে মাঝে মাঝে প্রশ্ন আসে, সুতরাং বিগত পড়লেই হবে। এই বিরাম চিহ্ন থেকে যদি আপনি ডিটেলস পড়েন, ভাই আপনার একদিন তো এখানেই শেষ। বিরাম চিহ্ন থেকে যদি কেউ ডিটেলস পড়ে, একদিন তো এখানেই শেষ। সুতরাং বিগত সালের প্রশ্নটা আপনি পড়বেন, প্লাস বিরাম চিহ্নে কিছু টেকনিক পাওয়া যায়, ইউটিউবে সার্চ দিন যে বিরাম চিহ্ন মনে করেন কতটা, এটা কিভাবে মনে রাখবেন, কিছু টেকনিক পাওয়া যায়। টেকনিক প্লাস বিগত সাল পড়বেন বিরাম চিহ্ন থেকে, যদি আসে বিগত থেকে আসবে। এটা ইরেগুলার প্রশ্ন হয় এখান থেকে, সুতরাং এটা আমি এমনি লিখিনি, তবে মাঝে মাঝে আসবে। বাক্য থেকে 1 মার্ক আসবেই, বাক্য থেকে 1 মার্ক আসবেই, কারণ বাক্য না বুঝলে ব্যাকরণ বুঝে লাভটা কি। সুতরাং বাক্য থেকে কিভাবে পড়বেন, হ্যাঁ, সরল বাক্য, যৌগিক বাক্য, জটিল বাক্য। তো এই 3 প্রকার বাক্য, তারপর হচ্ছে বাক্যের আরো কিছু এক্সাম্পল বুঝে শুনে এটা কনসেপ্ট ক্লিয়ার করে পড়বেন, এটা ডিটেলস পড়বেন। হ্যাঁ, এটা ডিটেলস পড়বেন, কারণ এটা রিটেনেও আসে, রিটেন প্লাস প্রিলি। এটা রিটেনও আসে, গত রিটেনও আসছিল, 46ও আসছে, 45ও আসছে। সুতরাং বাক্য এমন একটা টপিক, প্রিলি রিটেন সব জায়গায় আসে, ডিটেলস পড়বেন, তবে প্রশ্ন বিগত থেকেই কমন আসবে। বাচ্চ পড়বেন, বাচ্চ থেকে 1 মার্ক দিয়ে রাখছি আর কি, সবসময় তো আর আসে না, তবে 1 মার্ক আসতে পারে। এটা 1 কেটে দিই, 1 কেটে দিই, পরে বলবে ভাই ভাই এখানে 1 লিখছিল কেন আসলো না। এটাও রেগুলার প্রশ্ন হয় বিগত, এটাও কি পড়বেন, বিগত পড়বেন। আশা করছি যে এখান থেকে কমন আসলে বিগত থেকে আসবে, অথবা এই বাচ্চার প্রশ্নটা বিগত অথবা একটু কনসেপ্ট, বাচ্চা তো বেশি বড় না, এটা একটু কনসেপ্ট ক্লিয়ার করে পড়েন, ছোট টপিক কিন্তু কনসেপ্ট ক্লিয়ার করে পড়েন না। বিগত লিখলাম না, এটা কনসেপ্ট ক্লিয়ার করে পড়বেন। হ্যাঁ, সি মানে সে কনসেপ্ট ক্লিয়ার, বাচ্চাটা কনসেপ্ট ক্লিয়ার করে পড়বেন, এখান থেকে কমন আসতে পারে। উক্তি থেকে বিগত, বানান শুদ্ধিকরণ, এটা ফরজ, এটা প্রিলি প্লাস রিটেন, দুইটা দিয়ে কমন আসবে। এই বানান শুদ্ধিকরণ এবং বাক্য শুদ্ধকরণ থেকে কমপক্ষে 1টা 2টা বা 3টা প্রশ্ন আসবে। এটা বাংলা ব্যাকরণ পার্টেও আসে, মেন্টাল অ্যাবিলিটিতেও আসে। সুতরাং বানান শুদ্ধিকরণ বা বাক্য শুদ্ধিকরণের মধ্যে 1 মার্ক, 2 মার্ক, 3 মার্ক আসবে, প্রিলিতেও আসবে, রিটেনও আসবে। এটা আপনি কি করা লাগবে, রিটেনে তো ফরজ, রিটেনে মাস্ট একটা প্রশ্ন আসে বাক্য শুদ্ধিকরণ থেকে। সুতরাং এটা কোনোভাবেই মিস দেওয়া যাবে না। কি করা যাবে না, মিস দেওয়া যাবে না। আজকে থেকে মনে রাখবেন বাংলা ব্যাকরণের আরো একটা টপিক যেখান থেকে পিএসসি কোনোদিন প্রশ্ন মিস করে না,
তার নাম, বানান শুদ্ধিকরণ এবং বাক্য শুদ্ধিকরণ। সুতরাং কি করবেন, স্লোগান দিবেন। কি স্লোগান দিবেন, যে বাংলা বানান এবং বাক্য শুদ্ধিকরণ কি করব না, না শিখে এক্সাম হলে যাব না। যে যে বানান শুদ্ধ করবেন না, বাক্য শুদ্ধ করে যাবেন না, সে যেন এক্সাম হলে না যায়, এটা এখান থেকে বলে দিলাম। কারণ এই দুইটা জায়গাতে প্রশ্ন মিস করা মানে আপনি আল্লাহর রহমতে আল্লাহর রহমতে উপর আল্লাহর কাছে চলে যাবে। সুতরাং এই বানান এবং বাক্য শুদ্ধকরণ না পড়ে কেউ এক্সাম হলে যাবেন না, যাবেন না, যাবেন না। আপনার অধিকারই নেই, কারণ আপনি জানেনই তো যে রিয়াজ ভাই বলে দিচ্ছে এই টপিক পড়া ছাড়া এক্সাম হলে যাইতে না। সুতরাং কি করবেন, সবার আগে এই টপিকটা যেখানে বলবো জোর দিব, এগুলো আগে আগে শেষ করার চেষ্টা করবেন। এগুলো থেকে প্রশ্ন আসবে, তবে এগুলো থেকে ম্যাক্সিমাম সময় বিগত সাল প্রশ্ন করে, অথবা বিগত সালের ব্যাখ্যা সহকারে পড়লে এখান থেকে প্রশ্ন কমন আসে, অথবা আপনি এটা ডিটেলস পড়লে কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে। এটা ভাই এমনি তো জানা দরকার। সো এটা ডিটেলস পড়বেন। হ্যাঁ, এটা ডিটেলস পড়বেন, রিটেন আসে তো ডিটেলস পড়বেন, তবে বিগত থেকে কমন আসবে। হতে পারে বিগত 4টা অপশন 4টা প্রশ্নকে মিলে একটা প্রশ্ন করে দেবে, যেটা আমি বিশেষ মাস্টার প্ল্যানে করি, যেটা কোর্স ফি হচ্ছে 2550 টাকা। এটা এই ব্যাচে আমি যেটা করি, এইগুলো হচ্ছে কয়েকটা মিলে একটা প্রশ্ন করে দিই, যা মানে মাথাকে খেলানোর চেষ্টা করি আর কি। সো এই প্রশ্নটা এই টপিকটা অবশ্যই কি করবেন, পড়বেন। এই দুইটা টপিক না পড়ে এক্সাম হলে যাবেন না, যদি না পড়েন হলে যাওয়ার দরকার নেই। ওকে, সো আমরা হচ্ছে বানান শুদ্ধিকরণ এবং বাক্য শুদ্ধিকরণ নিয়ে কথা বললাম। এখান থেকে প্রশ্ন 1টা 2টা বা 3টা আসতে পারে। তারপর হচ্ছে আপনার অর্থতত্ত্ব। এখানে অভিধান নিয়ে কি অর্থ বাংলা অভিধান নিয়ে প্রশ্ন মাঝে মাঝে দিয়ে দেয়, চালা চাটি এরকম দিয়ে, কোনটা আগে বসবে। সো এটা বিগত পড়বেন। এগুলো আপনি ডেপথ কোশ্চেন পড়ে পারবেন না, যদি পারেন এমনি বুঝে শুনে পড়েন। এটা খুব বেশি গুরুত্বপূর্ণ না, তাই বিগত পড়েন। যদি কমন আসে আসলো না, আসলে নাই। আর ছন্দ অলঙ্কার থেকে বিগত পড়বেন, শুধু বিগত পড়বেন, ঠিক আছে? আচ্ছা, সো ছন্দ অলঙ্কার থেকে শুধু বিগত পড়বেন। আসলে এখান থেকে বিগত কমন আসবে, না হয় খুব ডেপথ আসবে, কেউ পারবে না। সো এখান থেকে বিগতটা পড়ে নেবেন। কিছু কিছু টপিক থাকবে অনেকে গুরুত্বই দেয় না, আমি মনে করি একটু বিগতটা পড়ে যায় না। 5-7টা প্রশ্ন আছে, হয়তো এখান থেকে কমন চলে আসে, মানে 1 মার্ক, গোটা 1 মার্ক। এবার মোস্ট ডিমান্ডিং পার্ট, যেটা নিয়ে মুখস্থ পাঠ নিয়ে কথা বলবো। বাংলা ব্যাকরণের মুখস্থ পাঠ নিয়ে আমি আজ পর্যন্ত কোথাও দেখি না কোনো টিচারের জিনিসগুলো একটু ভাগ করে দিতে। ভাই কষ্টের বিষয়, একটু স্টুডেন্টকে সহজ করে দেন না। আপনার টিচার মানুষ একটু সহজ করে দিবেন না? আমরা ছোট মানুষ, আমরা আর কি বলবো? এখান থেকে যা বলবো সবগুলো কমন আসবে। কেউ বলেন এটা কে বলে, লেখেন যে আর, যদি আমি বলে থাকি আর লিখবেন। এই পার্টে আমি যেটা আগুন ঝরানোর কথা বলবো, এটা অনেকেই বলে না। ইউ ক্যান বিলিভ অর নট, আপনার 1 মাসের কষ্ট আমি মাত্র 3-4 দিনে নিয়ে আসবো। কতদিন? কমেন্ট সর্বোচ্চ না আসলে পড়াটা অনেক বড় হয়ে যাবে। যদি কমেন্ট যদি করেন যে এটা আমি সব প্রথম বলতেছি, তাহলে আপনার 1 মাসের পর আমি 3-4 দিনে নিয়ে আসবো। আর যদি কমেন্টে না করেন, তাহলে আপনাকে 1 মাস পড়া দিয়ে দিব। বলেন তো, যে কথা কেউ বলেন এই কথা কে বলে? কমেন্টে লেখেন, আর লেখেন, তাহলে বুঝবো না ঠিক আছে ক্লাসে মনোযোগ আছে। এক কথায় এই যত টপিক আছে এখানে সবগুলা বিগত পড়বেন। আর বিগত সালে যখন প্রশ্ন পড়বেন, জব সলিউশন থেকে পড়ার সময় একটু ব্যাখ্যা সহকারে পড়বেন। আপনি বিশ্বাস করেন ম্যাক্সিমাম সময় এই মুখস্থ পাঠ যা আছে সবগুলা থেকেই বিগত সাল থেকে প্রশ্ন কমন আসে। আর একটা দুটা যদি একটু কঠিন আসে, সেটা আপনি ওই যে বিশেষ প্রশ্ন ব্যাংক যখন ব্যাখ্যা পড়বেন, ওই ব্যাখ্যার আন্ডারে কিছু প্রশ্ন চলে আসবে। সুতরাং এটা কি পড়বেন, বিগত প্লাস ব্যাখ্যা। এই ব্যাখ্যা কিসের? প্রশ্ন ব্যাংকের। এই কথা কি কেউ বলছিল কখনো যে এত এত পাঠ, এত এত পড়া, পারিবেশিক শব্দ, সমার্থক শব্দ? আচ্ছা একটা বলে দিই শব্দ। হ্যাঁ, তা আগে এটা বললাম যে এই পাঠ থেকে সব কি আসবে, বিগত প্লাস বিশেষ প্রশ্ন ব্যাংক থেকে যখন ব্যাখ্যা সহকারে পড়বেন, এইগুলা থেকে এনাফ। এগুলা থেকে কি এনাফ? এটা সহজ হয়ে গেল না? যে আপনাদের কি কোনো টিচারে বলছিল যে এগুলা থেকে শুধু বিগত থেকে প্রশ্ন কমন আসে? আমি জানি কেউ বলেনি, কারণ আমি মোটামুটি সব টিচারের খবর রাখি। মোটামুটি বাংলাদেশে ম্যাক্সিমাম টিচারের খবর রাখি। তার কারণ কোন টিচার ভালো পড়ায় না পড়ায়, কে কেমন গাইডলাইন, এগুলো খোঁজখবর রাখতে হয়। নিজের কোয়ালিটি ডেভেলপমেন্টের জন্য এগুলো খোঁজখবর রাখতে হয়। সুতরাং এখান থেকে এই মুখস্থ পাঠ সব বিগত পড়বেন, প্লাস বিগত সালে যখন প্রশ্ন পড়বেন, জব সলিউশন থেকে পড়ার সময় ব্যাখ্যাটা একটু ভালো করে পড়বেন। ব্যাখ্যা প্লাস বিগত সাল প্রশ্ন পড়লে 100% এখান থেকে কমন আসবে। এখন কোন টপিক থেকে কয়টা আসতে পারে এটা কথা বলবো। শব্দার্থ থেকে 1, 2 অথবা 3 মার্ক আসবে। কত আসবে? শব্দার্থ থেকে 1 অথবা 2 মার্ক বা 3 মার্ক বিগত পড়বেন, ঠিক আছে? আগে তো বললাম পুরা মুখস্থ পাঠ বিগত প্লাস কি ব্যাখ্যা, ঠিক আছে? তাহলে শব্দার্থ বা সমার্থক শব্দ থেকে 1টা 2টা বা 3টাও আসতে পারে। এটা হচ্ছে প্রশ্নকর্তার
মাথার উপর, তবে এখান থেকে প্রশ্ন দিবেই। কারণ আপনি বাংলা আপনার লেখার গুণগত মান বৃদ্ধি করার জন্য কি লাগে, সমর্থ শব্দ লাগে। তো বিপরীত শব্দ থেকে এক আসতে পারে, রেগুলার মাঝে মাঝে আসে, মাঝে মাঝে মিসও যায়, কিন্তু 1 মার্ক আসার পসিবিলিটি বেশি। পারিবেশিক শব্দ থেকে 1 মার্ক আসার সম্ভাবনা বেশি। 1-2 বার মিস যায়, যেটা 1-2 বার মিস যায় আমরা এটাকে ধরবো যে এটা রেগুলার আসে, ঠিক আছে। সো এখান থেকে 1 মার্ক আসবে ইনশাল্লাহ, হয়তো মাঝে মাঝে মিস যেতে পারে। বাগধারা ও প্রবাদ প্রবচন থেকে 1, 2 অথবা 3 মার্ক, এগুলা ইদানিং প্রশ্ন কমন হয়ে আসছে, মানে আগে মাঝে মাঝে মিস করতো, এখন ম্যাক্সিমাম সময় দেয়। এগুলা থেকে আবার আপনার বিশেষ রিটেনও আসে। সো এটা প্রিলি প্লাস রিটেন। তো বাগধারা এবং প্রবাদ প্রবচন থেকে 1 মার্ক, 2 মার্ক, 3 মার্ক আসতে পারে। এগুলো বেশিরভাগ সময় বিগত আসে, আবার বিগত সালের ব্যাখ্যা থেকে আসে। তারপর শব্দের বিশিষ্টের প্রয়োগ, এটা বিগত সাল। বাক্য সংক্ষেপণ 1 মার্ক আসবেই, 1 মার্ক আসবে, ঠিক আছে। আর তারপর হচ্ছে পত্র লিখন, সারাংশ, বাপ সম্প্রসারণ, অনুবাদ, শূন্যস্থান পূরণ, সংবাদপত্র, এইগুলো কি করবেন, এগুলো জাস্ট বইতে যেহেতু দিয়েছে টপিকটা উল্লেখ করছি, বিগত পড়বেন, একদম বিগত 5-7টা প্রশ্ন, 8-10টা প্রশ্ন হবে আর কি, 10-12টা প্রশ্ন এরকম, এগুলা বিগত পড়বেন। এই সংবাদপত্র থেকে 1 অথবা 2 মার্ক আসবে, যেমন এই সংবাদপত্রের সম্পাদককে, এটা কত সালে প্রকাশিত হয়েছে, এটার মূল থিমটা কি, সংবাদ প্রভাকর কার, হ্যাঁ, প্রথম সংবাদপত্র কোনটি, তারপর আপনার আরো কি যেন একটা শনিবারের চিঠি, হ্যাঁ, এটা কার, এটা কখন, তারপর ধূমকেতুটা কার। এই সংবাদপত্র থেকে প্রতি বছরই প্রশ্ন আসে, প্রতি বছর আসে এবং আসবে। 1-2 বার মিস যাওয়া মানে এটা মানে না, ম্যাক্সিমাম সময় 1 অথবা 2 মার্ক আসবে ইনশাল্লাহ। সো এটাও বিগত পড়বেন। তার মানে এখানে কোন টপিক থেকে কত মার্ক আসে সেটা তো বললাম, প্লাস সবগুলা বিগত, প্লাস শুধুমাত্র ব্যাখ্যা সহকারে পড়বেন, তাহলে এখান থেকে কি আসবে, মোটামুটি সবগুলি আপনি কমন পাবেন। বিগত সাল প্লাস জব সলিউশন থেকে যখন বিগত সাল পড়বেন তার ব্যাখ্যা থেকে মিলাই পড়বেন। আশা করছি এখান থেকে কি আসবে, সবগুলা থেকে ইনশাল্লাহ কমন আসবে, ঠিক আছে। এতক্ষণ পর্যন্ত ক্লিয়ার কিনা একটু কাইন্ডলি বলেন তো, যে ভাই এটা ক্লিয়ার হয়েছে, সি লেখেন। আবার এটা বলেন তো একটু, আচ্ছা এত কষ্ট করে একটা শিখাই দিলাম, এই পড়াটা আপনি যদি বিগত সাল না পড়ে ভিতরে প্লাস ডিটেলস পড়তেন, আপনাদেরকে 1 মাস লাগতো না। এই যেমন সমার্থ শব্দ কত পড়া আছে, বিপরীত শব্দ, পারিবেশিক শব্দ, বাগধারার, প্রবাদ প্রবচন অনেক পড়া আছে না, এগুলা পড়তে অনেকেরই 1 মাস লাগবে। কিন্তু আমি যখন বিগত বলছি, আপনি 3 দিনে শেষ করে ফেলতে পারবেন। বিশ্বাস করেন, সিরিয়াসলি যদি পড়ান 3 দিনই শেষ হয়ে যাবে এগুলা। এখানে সাজেশনটা দিলাম, এটা আপনি চোখ বন্ধ করে আপনি যদি বিশ্বাস করেন, এখানে 12 কিংবা 13 কমন আসবে।